হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব, আমরা ক্লাস 8-এর চ্যাপ্টার 3 চতুর্ভুজ ও তার বিভিন্ন ধর্ম অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিলেটারালস, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা চ্যাপ্টারটাকে দুটো পার্টে আমরা আলোচনা করব। প্রথম পার্টে আমরা আজকে যেটা আলোচনা করব এটা হচ্ছে বহুভুজ, এবং সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব চতুর্ভুজ এবং বিভিন্ন প্রকার চতুর্ভুজ এবং তাদের ধর্ম নিয়ে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আজকে ক্লাসে আমরা ফার্স্ট যেটা পয়েন্ট হচ্ছে বহুভুজ। তো এখানে আমি ফার্স্ট নিয়ে নিলাম বহুভুজ পলিগন। তো এখানে আমরা বহুভুজ এবং পলিগন কাকে বলে বা কীভাবে এসেছে ওইটাকে তোমাদের একটু বলে দিই। তোমরা আর্লিয়ার ক্লাসে করেছো সরল বক্ররেখা করেছো, যে ক্লাস 7-এ হয়তো করেছো যে সরল বক্ররেখা। তো সরল বক্ররেখা দিয়ে কীভাবে ক্লোজড ফিগার অর্থাৎ আবদ্ধ হয়, আবদ্ধ তোমার ফিগার হয়, অর্থাৎ একটা বক্ররেখা দিয়ে কীভাবে হয় একটা আবদ্ধ ছবি তোমাদের দেখিয়েছি। এখানে ধরো তোমার এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা। তো এই রেখাগুলা শুধু বক্ররেখাই, কিন্তু এগুলা যখন আমরা এই বক্ররেখাটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হয়েছে এই জায়গায়, এটা এখান থেকে শুরু হয়েছে শেষ হয়েছে এই জায়গায়, কিন্তু এগুলো শুধু বক্ররেখা। যদি ওরা যেখান থেকে শেষ হয়েছে যদি ওইখানে এসে আবার মিলিত হয়, তখন আমরাকে বলি এটাকে সরল সিম্পল ক্লোজ ফিগার যাকে বলা হয়। মানে সরল বক্ররেখা দিয়ে এই চিত্রটা হয়েছে, তার জন্য আমরাকে বলি এটাকে সিম্পল ক্লোজড ফিগার। তো এখানে এটাকে তুমি সরল আবদ্ধ চিত্র বলতে পারো। এবং এই চিত্রটা যদি দেখো আমরা এইভাবে অঙ্কন করি, এটাও কিন্তু একটা সিম্পল ক্লোজ গ্রাফ, মানে সরল আবদ্ধ চিত্র। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য দেখো, এটা সম্পূর্ণ তোমার কি বক্ররেখা দিয়েই হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এই রেখাগুলো কিন্তু বক্র না, এগুলো তোমার হচ্ছে একটা রেখাংশ। ওর লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট। তাহলে এই যে ফিগারটা আছে এটা হয়েছে তোমার রেখাংশ বা লাইন সেগমেন্ট দিয়ে, কিন্তু এখানে যেটা হয়েছে এটা হয়েছে তোমার কি শুধু বক্ররেখা দিয়ে, কার্ভ লাইন। তো যখন আমরা বহুভুজ বলবো, তো বহুভুজ হলে তোমার এরকম ছবি হতে হবে, যে ছবিটা অর্থাৎ এখানে যেই চিত্র দেখতে পাচ্ছ, যেই চিত্রটা এখানের মধ্যে রেখাংশ দিয়ে শুধু তৈরি হয়েছে, লাইন সেগমেন্ট দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় বহুভুজ। তাহলে এখানে দেখো এটা একটা সমতলিক চিত্র, এটাও সমতলিক চিত্র, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা বক্ররেখা দিয়ে হয়েছে আর এটা হয়েছে রেখাংশ দিয়ে, অর্থাৎ সরল রেখা দিয়ে। তাহলে আমরা আবার বলে যাচ্ছি যে বহুভুজের যদি আমরা ডেফিনেশন করতে যাই বা লিখতে যাই, তাহলে আমরা কীভাবে লিখব? মানে সরল রেখাংশ দিয়ে আবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় বহুভুজ অর পলিগন। দ্যাট ইজ এ সিম্পল ক্লোজড ফিগার দ্যাট ইজ মেড আপ অফ অনলি লাইন সেগমেন্টস। শুধু লাইন সেগমেন্ট দিয়ে বানানো যেটা হবে এটি তোমার হবে পলিগন। তাহলে আমরা যদি সংজ্ঞাটা এখানে লিখি, তাহলে তোমার হবে সরল রেখাংশ দ্বারা আবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় বহুভুজ। That is the closed figure made up of only line segments is called a polygon. তো আমি তোমাদের আরো কয়েকটা চিত্র দেখাচ্ছি। তো এখানে এই সাইডে দেখো কতগুলো চিত্র আছে, এদিকে কতগুলো চিত্র আছে।
এখন তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে চিত্রগুলো আছে সবগুলোকে দেখো রেখাংশ দিয়ে তৈরি হয়েছে, এখানে কোথাও বক্ররেখা নেই এই চিত্রগুলোর মধ্যে। বাট তোমরা একই দিকে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু রেখাংশ দিয়ে হয়েছে, কিন্তু এটা আবদ্ধ নেই, এখানে খোলা আছে। এই চিত্রে দেখো দুটো রেখাংশ আছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে বক্ররেখা। আবার এখানে দেখো এটা রেখাংশ, কিন্তু এই জায়গাটা হচ্ছে বক্ররেখা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি সবগুলো তোমার হচ্ছে বহুভুজ অর পলিগন। বাট এখানে আমরা কি বহুভুজ বলতে পারবো না, কারণ এগুলো সবগুলা রেখাংশ দিয়ে তৈরি হয়নি, নট মেড আপ অফ অনলি লাইন সেগমেন্টস। তাহলে এখানে নট পলিগন, এগুলো আমরা বহুভুজ বলতে পারবো না। এখন আমরা যাব নেক্সট টপিকে, বহুভুজের শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ পলিগনস। তাহলে আমরা পলিগনকে কীভাবে ক্লাসিফাই করব এবং বহুভুজের বা শ্রেণীবিভাগ কীভাবে করব, তার জন্য আমরা একটা টেবিল বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা টেবিল নিলাম, টেবিলে এদিকে নিয়ে নিলাম বাহু, এদিকে নিলাম তোমার কি নাম হবে, আর এদিকে নিলাম চিত্রটা কী হবে। তো আমি এখানে বহুভুজ তোমার সাধারণত 3টা বাহু দিয়ে শুরু হয়, এর নিচের হয় না। 3 বা ততোধিক 3-এর বেশি হতে হবে, তাহলে তোমার এটা বহুভুজ হবে। তাহলে আমরা 3 দিয়ে শুরু করি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এখানে আমরা যদি একটা বহুভুজের বাহুর সংখ্যা 3 হয়, তাহলে এটার নাম হবে ত্রিভুজ, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল, তোমরা এটা জানো। তাহলে আর একটা যদি বহুভুজের বাহুর সংখ্যা 4 হয়, তাহলে এটার নাম কি হবে? যদি 4 হয় তাহলে হবে চতুর্ভুজ, দ্যাট ইজ কোয়াড্রিল্যাটারাল। তাহলে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, এটা তোমার বহুভুজের এই চ্যাপ্টারটা, যেটা আমরা করছি অলরেডি, চতুর্ভুজ তার বিভিন্ন ধর্ম। এখানে এই যেই বহুভুজের 4টা বাহু, এটাকে আমরা বলি চতুর্ভুজ। তাহলে আমরা এই চ্যাপ্টারটা অলরেডি করছি, এবং এটার ধর্ম এবং কী ধরনের তোমার চতুর্ভুজ হয়, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এখানে আমরা নেক্সট যদি দেখো, যদি আর বাহুর সংখ্যা 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয়, 9 হয়, 10 হয়, তাহলে কী হবে? তো সিমিলারলি তোমার যদি 5 হয়, তাহলে তোমার হবে 6 হলে হবে ষড়ভুজ, 7 হলে এরকম আছে সপ্তভুজ, অষ্টভুজ। তো এইভাবে তোমার 9, 10 দিয়ে কী হবে, তোমরা বাকিটা যখন স্টাডি করবে তোমরা সবটা পেয়ে যাবে। তো বাকি যে অংশটা আছে তোমরা ঘরে এটা স্টাডি করে কমপ্লিট করবে। এবার আমি তোমাদের 3, 4 আর 5 যে লিখেছি, এটা একটু ডায়াগ্রাম দেখে দিচ্ছি। যেমন ত্রিভুজ 3টা বাহু হয়, চতুর্ভুজের 4টা বাহু হয়, পঞ্চভুজের 5টা বাহু হয়। তো এইভাবে হেক্সাগন, ষষ্ঠভুজের ষড়ভুজ যেটা আছে, তারপরে এরকম 7 দিয়ে যেটা হয় হেপ্টাগন, তারপর অক্টাগন, নোনাগন, ডেকাগন যেগুলো আছে, এই সবগুলো তোমরা ঘরে স্টাডি করে, বুক স্টাডি করে এগুলো তোমরা কমপ্লিট করবে। তো আমরা এখন আছে নেক্সট টপিকে যাব, বহুভুজের কর্ণ। এখন আমাদের পয়েন্টটা হচ্ছে, যে টপিকটা আলোচনা করবো, এটা হচ্ছে বহুভুজের কর্ণ, দ্যাট ইজ ডায়াগোনাল অফ পলিগন। তাহলে ডায়াগোনাল কোনটা হচ্ছে? তো একটা চিত্রটা দেখো, চিত্রে দেখো এখানে ABCD একটা তোমার কি চতুর্ভুজ নিয়েছি। চতুর্ভুজে তোমার এই যে শীর্ষবিন্দুটা আর এই শীর্ষবিন্দুটা, ওদেরকে বলা হয় বিপরীত শীর্ষবিন্দু। আবার এটার সঙ্গে এটা হবে বিপরীত। তো যখন আমরা বিপরীত শীর্ষবিন্দুগুলো যুক্ত করার পর যে সংযোগ রেখাংশটা পাবো, ওইটাকে আমরা বলবো কর্ণ অর ডায়াগোনাল। তাহলে এখানে চিত্রে দেখো আমরা দুইটা কর্ণ পেয়েছি, একটা হচ্ছে SC আর একটা হচ্ছে BD। তাহলে কর্ণের সঙ্গে আমরা কি বলতে পারি, যে কোনো বহুভুজের বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ রেখাংশকে বলা হয় কর্ণ, or the line segment
that connects the opposite vertices or non-consecutive vertices. This line is called diagonal. তো এখানে আমরা এসসি এবং বিডি দুটো ডায়াগোনাল পেয়ে গেছি বা দুটি কর্ণ পেয়ে গেছি চতুর্ভুজের ক্ষেত্রে, কারণ এটা একটা চতুর্ভুজ, কারণ এটা চারটা বাহু আছে। এবার যদি এই চতুর্ভুজের জায়গায় তোমার ষড়ভুজ হয় তাহলে কয়টা কর্ণ হবে এটা আমরা দেখছি। এখানে দেখো এটা একটা ষড়ভুজ, 1 2 3 4 5 6, 6টা বাহু আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ষড়ভুজ। তাহলে এটার কয়টা কর্ণ হয় আমরা এটা দেখবো, মানে হাউ মেনি ডায়াগোনালস ইট হ্যাজ। তাহলে দেখো এখানে কয়টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আমরা কত লিখতে পারছি, 1 2 3 4 5 6 7 8 9। এখানে কোন তোমার হয়েছে 9টি। তো যদিও এখানে চিত্রটা থেকে ক্লিয়ার হচ্ছে না, কারণ এটা খুব মানে হিবিজিবি হয়ে গেছে, মানে একদম একটার সঙ্গে একটা কনজাস্ট হয়ে গেছে, সেই কারণে ক্লিয়ার আসছে না যে এখানে কয়টা আছে। তো এইভাবে যদি এটা তো মাত্র ষড়ভুজ, এবার যদি এটা 10টা ভুজ হয়, দশভুজ হয়, তাহলে এখানে কয়টা কর্ণ হবে এবং ওই কর্ণগুলো কি এই চিত্রের মধ্যে একে বার করা সম্ভব? তো ইট ইজ নট ইজি। তো এই ক্ষেত্রে আমরা তাহলে যদি বাহুর সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা কর্ণ কী করে বার করব? তার জন্য পার্টিকুলারলি কি আমরা একটা ফর্মুলা ইউজ করব। তাহলে কর্ণ বার করার জন্য ফর্মুলাটা কি দেখো, এখানে তো আমি একটা ফর্মুলা লিখেছি, কর্ণ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 3/2। এখানে n বলতে বোঝাচ্ছে ওই বহুভুজের বাহুর সংখ্যা, অর্থাৎ কয়টা বাহু আছে। এখন দেখো এখানে আমরা চতুর্ভুজ নিয়েছিলাম, চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কয়টা হয়, 4। তাহলে আমরা যদি ফর্মুলা ইউজ করি তাহলে এটা অ্যাকচুয়ালি দুইটা যে এসেছে আমরা চেক করে দেখি আসলে দুইটাই কি না বেশি বা কম হয়। এই ক্ষেত্রে বাহুর সংখ্যা হচ্ছে 4, 4 ইন্টু 4 মাইনাস 3/2, তাহলে 4 ইন্টু 1/2 কাটো ইকুয়াল টু 2। তাহলে এখানে আমরা কয়টা পেয়েছিলাম, 1 2, এই দেখো 2। তাহলে এই ক্ষেত্রে তোমার কর্ণের সংখ্যা আসলো কয়টা, 2টা। এবার আমরা যদি ষড়ভুজের ক্ষেত্রে যাই, হেক্সাগনের ক্ষেত্রে যাই, তাহলে কয়টা হয় দেখি। এটার বাহুর সংখ্যা কত ছিল, 6। 1 2 3 4 5 6 6 অ্যান্ড n ইকুয়াল টু কত হলো, 6। আমরা এখন ফর্মুলা বসিয়ে দেবো n এর ভ্যালুটা 6। তো 6 ইন্টু 6 মাইনাস 3/2, এটাতে কাটলে হচ্ছে 3। তো 3 ওইখানে 6 থেকে 3 মাইনাস করে 3 ইন্টু 3 9। তাহলে আমরা আগে কয়টা পেয়েছিলাম, কাউন্ট করে ড্র করে 9টি। তাহলে ফর্মুলা দিয়ে বার করলাম 9টি হয়েছে। তো দ্যাট মিনস তোমরা যদি ষড়ভুজ মানে বহুভুজের ক্ষেত্রে যখন বলা হবে যে কর্ণ কয়টি, তখন তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করে ইজিলি বার করতে পারো যে একটা বহুভুজের কর্ণের সংখ্যা মানে কর্ণের সংখ্যাটা মোট কয়টা হয়। তো দিস ইজ দ্য ফর্মুলা। তাছাড়া যখন তোমার বাহুর সংখ্যা কম হয় তোমরা ডায়াগ্রাম ড্র করে কর্ণ একও তোমরা বার করতে পারো, বাট যখন বাহুর সংখ্যা বেশি হবে তখন তোমাদের জন্য এই ফর্মুলাটা কাজে লাগবে, কারণ ওই ক্ষেত্রে ড্র করে কর্ণ বার করা টাফ হয়ে যাবে। তখন দিস ইজ দ্য ইজি ওয়ে টু ফাইন্ড দ্য নাম্বার অফ ডায়াগোনালস। এখন আমরা যাব নেক্সট টপিকে, এটা তোমার হচ্ছে উত্তল ও অবতল বহুভুজ, অর্থাৎ কনভেক্স অ্যান্ড কনকেভ পলিগন। তো আমাদের নেক্সট টপিক কী হলো, উত্তল ও অবতল বহুভুজ। এবার উত্তল ও অবতল বহুভুজ কী করে বার করবে বা কী করে বুঝবে তার জন্য তোমরা চিত্রগুলো দেখো আগে।
তো এদিকে দেখো কতগুলো আমি চিত্র অঙ্কন করেছি। এটা তুমি বর্গক্ষেত্র বলতে পারো, এটাকে পঞ্চভুজ বলতে পারো, এটা তুমি আয়তক্ষেত্র বলতে পারো। এদিকে দেখো দুটো চিত্র অঙ্কন করেছি। তাহলে এই দুইটা চিত্র এবং এই যে চিত্রগুলো আছে দুটোর মধ্যে, সবগুলো চিত্রের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে এগুলো বহুভুজ, এটাও বহুভুজ, বাট এদিকে দেখো এখানে তোমার কোণগুলো আছে, এখানে কোণগুলো আছে, এখানে কোণগুলো আছে, এখানে কোণগুলো আছে। এই প্রত্যেকটি কোণের মান কিন্তু 180 থেকে ছোট, মানে লেস দেন 180 ডিগ্রি। বাট এখানে দেখো এই যে কোণগুলো আছে, এই কোণগুলো 180 থেকে ছোট, বাট এই যে একটা কোণ আছে এটা কিন্তু 180 থেকে বড়, মানে রিফ্লেক্স অ্যাঙ্গেল, প্রবৃদ্ধ কোণ। এই কোণের মানটা 180 থেকে বড় হয়। সিমিলারলি এদিকে দেখো বাকি যতগুলো কোণ আছে এখানে সবগুলোই 180 থেকে ছোট, বাট এখানে যে কোণটা আছে এটা কিন্তু 180 থেকে বড় হয়। তাহলে এটা একটা পার্থক্য। সিমিলারলি যদি দেখো আমি যদি এখানে কর্ণ অঙ্কন করি, দুইটা কর্ণ, তো এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে কর্ণগুলো অঙ্কন করা হয়েছে সবগুলো কর্ণ কিন্তু এই চিত্রটার ভিতরে আছে, বাইরে না কিন্তু, মানে বলতে পারি অন্তস্থ সবগুলা। এখানে একটাও তোমার কি বহিস্থ কর্ণ নেই। কিন্তু এখানে দেখো এটা এবং এটা যদি যুক্ত করা হয় এগুলো হচ্ছে অন্তস্থ, কিন্তু যখন এই কর্ণটা যুক্ত করা হবে এটা কিন্তু চিত্রের বাইরে চলে গেল। এখানে দেখো আমরা যদি এটা যুক্ত করি তাহলে এটা দেখো তোমার কি বাইরে চলে গেল। তো এই এখানের চিত্রগুলা আর এখানের চিত্রগুলোর মধ্যে আমরা কিন্তু দুইটা পার্থক্য পেয়েছি। কি কি? নাম্বার ওয়ান, এখানে সবগুলা কোণের মান সবসময় কত হবে? 180 থেকে ছোট হবে। মানে তোমার উত্তল উত্তল যে তোমার বহুভুজ আছে, মানে কনভেক্স পলিগনের ক্ষেত্রে কোণের মানে প্রত্যেকটি বহুভুজের কোণের মান, প্রত্যেকটি কোণের মান 180 থেকে ছোট হবে। মানে অলসো ইউ ক্যান সে দ্য মেজার অফ ইচ অ্যাঙ্গেল অফ এ কনভেক্স পলিগন ইজ লেস দেন 180 ডিগ্রি। বাট এখানে তো কথা হচ্ছে এদিকে লক্ষ্য করে দেখো যে কোনো একটি কোণের মান 180 থেকে বেশি হবে। তাহলে এটা একটা পার্থক্য হয়েছে। নাম্বার 2 পয়েন্ট, এখানে আমরা যতগুলো কর্ণ অঙ্কন করেছি সবগুলো কর্ণ কি অন্তস্থ, একটা কর্ণ তোমার কি বহিস্থ নয়। তো এখানে দেখো নাম্বার 2 পয়েন্ট লিখেছি, এখানে কোনো কর্ণ তোমার কি বহিস্থ নয়, বাট এখানে দেখো কর্ণ মানে যে কোনো একটি কর্ণ এই চিত্রের বহিস্থ হবে। তাহলে যখন তোমার উত্তল এবং অবতল বহুভুজ বলবে তোমরা লিখে দেবে যে যেই বহুভুজের কোণের মান 180 থেকে ছোট এবং কোনো কর্ণ বহিস্থ নয় তাই সেটাকে বলা হয় উত্তল বহুভুজ। এবং যে বহুভুজের যে কোনো একটি কোণের মান 180 থেকে বেশি অথবা যে কোনো একটি কর্ণ ওই বহুভুজের বাইরে অবস্থান করে তাকে বলা হয় অবতল অর কনকেভ পলিগন, অবতল বহুভুজ অর কনকেভ পলিগন। এই হলো তোমার কি উত্তল ও অবতল বহুভুজের মধ্যে পার্থক্য এবং ডেফিনেশন। এরপর আমরা যাবো নেক্সট যাবো তোমার যে টপিকের হচ্ছে সুষম বহুভুজ। বহুভুজ তো পড়েছি, এখন হচ্ছে সুষম বহুভুজ অর্থাৎ রেগুলার পলিগন। বহুভুজ অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার সুষম, একটা হচ্ছে অসুষম, অর্থাৎ রেগুলার অ্যান্ড ইরেগুলার। তো আমি সিম্পল ডায়াগ্রাম দেখাচ্ছি আগে। তো এখানে চিত্রে দেখো তোমার এদিকে নিয়েছি আমি কি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? সবগুলো বাহু পরস্পর সমান। সেম বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো বাহু পরস্পর সমান। বাট বিষমবাহু ত্রিভুজে দেখো এখানে সবগুলো বাহু কি পরস্পর সমান হয় না। আমি তিনটা ডিফারেন্ট মার্কিং দিয়েছি, এখানে একটা, এখানে দুটো, এখানে তিনটা লাইন দিয়েছি, তার মানে তিনটা বাহু অসমান। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়?
বিপরীত বাহুগুলি পরস্পর সমান হয়। তাহলে এখানে দেখো সবগুলা কোণ এবং সবগুলা বাহু পরস্পর সমান। এখানে দেখো সবগুলা কোণ এবং সবগুলা বাহু সমান। তো আমরা লিখতে পারি তো এখানে দেখো সবগুলা বাহু এবং সবগুলা কোণ সমান, এক্ষেত্রে সবগুলো কোণ এবং সবগুলো বাহু পরস্পর সমান হতে পারে নাও হতে পারে। তাহলে এখানে তোমার এই ক্ষেত্রে সবগুলো কোণ সমান হয়েছে কিন্তু বাহু সমান নেই। এই ক্ষেত্রে সবগুলো কোণই অসমান, সবগুলো বাহু অসমান। অর্থাৎ বাহু এবং কোণের মধ্যে কোনো একটা যদি রাশি অর্থাৎ হয়তোবা কোণ অথবা বাহু যদি সমান না হয় তাহলে আমরা এটাকে সুষম বহুভুজ বলতে পারবো না। আর যেখানে কোণ এবং বাহু সমান হবে তখন ওইটাকে আমরা বলবো সুষম বহুভুজ। তাহলে এখানে এগুলো হচ্ছে সুষম বহুভুজ আর এগুলো তোমার হচ্ছে অসুষম বহুভুজ, অর্থাৎ রেগুলার পলিগনস, এগুলো হচ্ছে ইরেগুলার পলিগনস। এগুলো রেগুলার এবং ইরেগুলারের পার্ট। সুষম বহুভুজের ক্ষেত্রে আর লাস্ট একটা পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা একটা সুষম বহুভুজ যার মধ্যে কয়টা বাহু আছে? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে বাহুর সংখ্যা সমান 8। এন দিয়ে বুঝালাম বাহুর সংখ্যা। এই ক্ষেত্রে আমি এই জায়গাটা বুঝালাম বহিস্থ কোণ, মানে এই পার্টটা, আর এটা হচ্ছে অন্তস্থ কোণ। তো এখানে আমরা অন্তস্থ কোণকে আই দিয়ে বুঝালাম আর বহিস্থ কোণকে ই দিয়ে বুঝালাম, কারণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল এবং এটা হচ্ছে তোমার ইন্টেরিয়র অ্যাঙ্গেল। ওকে, তো জাস্ট এই ক্ষেত্রে তো মনে রাখবে যদি তুমি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ দুইটা যোগ করো তো সবসময় তোমার কি 180 ডিগ্রি হবে। কারণ তুমি দেখো এটা একটা সরল কোণ, সেই কারণে এখানে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ যখন যোগ করা হয় তখন হয় তোমার 180 ডিগ্রি, ঠিক আছে, সরল কোণের জন্য। এখন এরকম তোমার একটা বহুভুজ দিয়ে বলবে যে এটার তোমার প্রত্যেকটি বহিস্থ কোণের মান কত। তার জন্য সিম্পল একটা ফর্মুলা আছে। এখানে তোমার এই যে তোমার বহুভুজ আছে, বহুভুজের প্রত্যেকটি তোমার যদি এরকম প্রত্যেকটি বহিস্থ কোণ যদি তোমার যোগ করা হয় সবগুলা মিলে 360 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এই টোটালটাকে, অর্থাৎ এখান থেকে শুরু করে যদি আমি এইভাবে গিয়ে এইভাবে যাই তাহলে এটা পূর্ণ হয়, অর্থাৎ এটা কমপ্লিট ফিগার হয়। তো এই ক্ষেত্রে তোমার কি হয়, একটা সম্পূর্ণ কোণ হয় এবং সম্পূর্ণ কোণের মান তোমার হচ্ছে 360 ডিগ্রি। তাই আমরা কী করবো, 360কে এটার যে বাহুর সংখ্যা আছে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা হবে এটা হয়ে যাবে একটা বহিস্থ কোণের মান। সেমভাবে তোমরা যদি বহিস্থ কোণের মান জানো তাহলে তোমরা বাহু কয়টা এটাও বার করতে পারবে। তাহলে এন ইকুয়াল টু হবে 360 ডিভাইডেড বাই বহিস্থ কোণ। এখানে আমি একটা ই দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে তোমার 360কে যদি একটা বহিস্থ কোণের মান দিয়ে ভাগ করো তাহলে ওই বহুভুজের বাহুর সংখ্যা মোট কত হবে তোমরা এটাও বার করতে পারবে। তো এইগুলো তোমার কি বহুভুজের পার্ট। তো আমরা নেক্সট ক্লাসে চতুর্ভুজ এবং তার বিভিন্ন ধর্ম কী আছে, কী ধরনের তোমার চতুর্ভুজ আছে, কয়টা আছে, কয় প্রকার আছে এবং এগুলোর ডিটেলস এবং প্রপার্টিস এবং ধর্মস্ব আমরা আলোচনা করব। তো আমি সবাইকে বলবো তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে। তো আজকের জন্য আমি এখানেই শেষ করলাম। বাই বাই এভরিওয়ান।